নমস্কার বন্ধুরা, আমি সন্দীপ। পিএসএসএম ত্রিপুরার পক্ষ থেকে আপনাদের সবাইকে ধ্যান জগতে স্বাগতম জানাই। সবাইকে আমার আন্তরিক প্রণাম ও ভালোবাসা। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি সকলকে একটা বিশেষ বার্তা দিতে চাই। পিরামিড স্পিরিচুয়াল সোসাইটির পক্ষ থেকে আগামী 11ই নভেম্বর বিশ্ব শান্তির জন্য ভারতের প্রতি রাজ্যে 4টি করে সর্বমোট 108টি শাকাহার র্যালি আয়োজিত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সম্পূর্ণ ডিভাইন গাইডেন্সে ও গুরু ব্রহ্মশ্রী সুভাষ পত্রীজির পথ নির্দেশে এই র্যালিগুলি ভারতের সকল রাজ্যে অনুষ্ঠিত হবে। আপনারা সকলেই জানেন, গুরু ব্রহ্মশ্রী পত্রীজির যে সংকল্প রয়েছে ধ্যান জগৎ, শাকাহার জগৎ ও পিরামিড জগৎ নির্মাণের, তারই একটা অঙ্গ হিসাবে এই র্যালিগুলি অনুষ্ঠিত হবে। আমরা পিএসএসএম ত্রিপুরা টিমের পক্ষ থেকে একই দিনে 4টি স্থানে র্যালি আয়োজিত করতে পারবো না। এই জন্য আমরা বন্ধুরা 8ই নভেম্বর থেকে 11ই নভেম্বর এই 4 দিনে আগরতলা শহরের 4টি ভিন্ন স্থানে আমরা এই র্যালি সংগঠিত করব। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমাজের সকল সহৃদয়শীল ব্যক্তি এবং শুভ বুদ্ধিসম্পন্ন ব্যক্তিদের সাদর আমন্ত্রণ জানাই এই র্যালিতে অংশগ্রহণ করার জন্য। বাইক, স্কুটি, টমটম, টোটো ইত্যাদির মাধ্যমে আমরা এই র্যালিটা সংগঠিত করব। 8ই নভেম্বর থেকে 11ই নভেম্বর প্রতিদিন সকাল 8টায় র্যালি বের হবে মহাদেব পিরামিড মেডিটেশন সেন্টার থেকে। সেটা এডিনগর 8 নম্বরে অবস্থিত। সকালবেলা আমরা সবাই বের হব, ব্রেকফাস্ট করে, ব্রেকফাস্ট দেওয়া হবে, দুপুরেও আশ্রমের প্রসাদের ব্যবস্থা থাকবে এবং প্রায় বিকাল পর্যন্ত এই র্যালি চলবে। এই 4 দিন ব্যাপী চলবে। তো আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই এই মহাযজ্ঞে অংশগ্রহণ করার জন্য। এই পুণ্য র্যালিতে স্বয়ং শিবজি, পার্বতী মা, হনুমানজি, মহাবতার বাবাজি, পত্রীজি এবং অগণিত গুরুদেবরা সূক্ষ্ম রূপে উপস্থিত থেকে আমাদের উপর তাদের ঊর্জার বর্ষণ করবে। এই জগতে সবচেয়ে বড় পুণ্যের কাজ হচ্ছে কাউকে ধ্যান শেখানো এবং শাকাহারের গুরুত্ব সম্পর্কে বলা। কারণ আপনি লক্ষ্য করবেন, এই জগতের সকল মানুষরা, সে যেই ধর্মেরই হোক না কেন, সে নানা মন্দিরে যাবে, মসজিদে যাবে, গির্জায় যাবে, ওই আকাশী, মক্কা, মদিনা, বৃন্দাবন, হ্যাঁ, আপনার মহাকুম্ভে স্নান করবে, সকল জায়গায় ছুটছে। কেন ছুটছে? কিছু পাওয়ার আসে, ঈশ্বর থেকে কিছু আশীর্বাদ চাইবে, মন্নত মাংবে বা কোনো ব্লেসিংস চাই, নানা মনোকামনা তার পূরণ হতে হবে, পুণ্য লাভের আশায় সে ছুটছে। কিন্তু কাউকে আপনি খুঁজে পাবেন না যে ঈশ্বরের হয়ে কাজ করার জন্য যাচ্ছে, ঈশ্বরের কাজ করতে বেরিয়েছে কিংবা ঈশ্বরের সেবক হয়ে কাজ করছে। সবাই পাওয়ার পেছনেই ছুটছে। এ হাতে গোনা কয়েকজন আপনি পাবেন প্রকৃত সাধু সন্ত যারা ঈশ্বরের জন্য কাজ করে, বাকি সবাই পাওয়ার আশায়। আর আমাদের এখানে যে পিএসএসএম অর্গানাইজেশন রয়েছে, সেখানে আপনি লক্ষ্য করবেন লক্ষ লক্ষ মাস্টাররা নিঃস্বার্থভাবে সম্পূর্ণ বিনামূল্যে এই আধ্যাত্মিক সেবার কাজ করছে, সবাইকে ধ্যান শিখাচ্ছে, প্রতি মাসে শাকাহার র্যালি বের করছে, স্কুলে, কলেজে, গ্রামে, শহরে নানা জায়গায় ট্রাভেল করে দেশ বিদেশে ধ্যানের প্রচার করছে। কেবলমাত্র ভারতেই নয়, ভারতের বাইরেও 48টা দেশে পিএসএসএম এর শাখা রয়েছে এবং একমাত্র সংস্থা আপনি লক্ষ্য করবেন যেখানে বিনামূল্যে ধ্যান শেখানো হয় এবং আধ্যাত্মিক জ্ঞান প্রদান করা হয়। তো আমি এটাই বলতে চাইছি যে আমাদের যে মাস্টাররা রয়েছে যারা এই প্ল্যাটফর্ম থেকে ধ্যান শেখাচ্ছে, সবাইকে আপনি দেখতে পাবেন সবাই নিঃস্বার্থভাবে তার কাছে যাই আছে তা দিতে প্রস্তুত। মানে তাদের নেচারটাই হচ্ছে দেওয়ার দেওয়ার। আমরা সর্বদাই দিতে প্রস্তুত। আমাদের কাছে যাই আছে তাই আমরা, গান হোক, ধন হোক, সবকিছু আমরা বিলাচ্ছি। তন, ধন, মন দিয়ে আমরা আধ্যাত্মিক সেবার কাজ করছি। আমাদের প্রতিটা মুহূর্ত দেওয়ার জন্য, নেওয়ার জন্য নয়। কিছু প্রত্যাশা রেখে ফলের আশা করে আমরা কাজ করছি না। আমাদের মাস্টাররা এইরকম দিচ্ছে। এই জন্য আমাদের যারাই আমাদের সাথে কাজ করছে, এটা প্রত্যক্ষ আমরা দেখছি, এটা ধ্যানের উপলব্ধির বিষয়। এবং যারা আমাদের সাথে যুক্ত হচ্ছে আধ্যাত্মিকতায়, তারাও দেখছে আমাদের মাস্টাররা বা ধ্যানী মিত্ররা যারা কোনো কাজ করে, ধ্যানের কোনো একটা প্রোগ্রাম অর্গানাইজ করবে, শাকাহার র্যালি নিয়ে বের হচ্ছে, সেখানে অসংখ্য স্টার মাস্টার উপস্থিত থাকে। বিভিন্ন, আপনি যাকেই বলুন, শ্রীকৃষ্ণ, রামকৃষ্ণ ঠাকুর, অনুকূল ঠাকুর, রাম ঠাকুর, মহাদেব, শিবজি, হনুমানজি, সাই বাবা, তারা সূক্ষ্মরূপে দিকে উপস্থিত হয়ে যায় এবং হেল্প করছে।
তো প্র্যাকটিক্যাল আমাদের দেখতে দেখতে অভিজ্ঞ হয়ে গেছি। আমরা কেন আমাদের সাথে স্বয়ং মহাদেব থাকে, স্বয়ং মা কালী আমাদের প্রোটেক্ট করছে, হনুমানজি, কারণ আমরা তাদের জন্য কাজ করছি, আমরা ডিভাইন ওয়ার্ক করি, আমরা লাইট ওয়ার্কার, আমরা তাদের জন্য কাজ করি, আমাদের কোনো ব্যক্তিগত কামনা বাসনা নিয়ে আমরা ঘুরছি না, আমরা সর্বদাই দিতে প্রস্তুত। তাই আমাদেরকে তারা সহযোগিতা করে। যারাই শাকাহারিলিতে বের হচ্ছে তাদের উপর এই মাস্টাররা এসে ঊর্জার বর্ষণ করে, নানা রূপ থেকে আরোগ্য হয়ে যায়, হিলিং হয়। যারা ধ্যান করে তাদের সাথে মাস্টাররা থাকে, এবং যারা ধ্যানের প্রচার করে তাদের মাস্টাররা সহযোগিতা করে এসে, অ্যাস্ট্রাল মাস্টাররা, নানা হায়ার ডাইমেনশনের মাস্টাররা এসে, যারা এই ধ্যান প্রচারের কাজে বেরোচ্ছে, কোনো একটা স্কুলে যাবে, কলেজে যাবে, কোনো একটা জায়গায় অর্গানাইজ করবে, তার জন্য পরিশ্রম করছে, সেই মাস্টারের সঙ্গে হেল্প করার জন্য চলে আসে এঞ্জেলরা, নানা গুরুরা, স্বয়ং বিভিন্ন দেবদেবীরা সঙ্গে থেকে কাজ করাচ্ছে। তো এটা আপনার কল্পনার বাইরে। কাউকে ধ্যান শেখানো হচ্ছে সবচেয়ে পুণ্যের কাজ, এবং শাকাহারের প্রচার করা, এটা স্বয়ং মহাদেব, যাকে আমরা পশুপতি বলি, পশুদের রক্ষাকারী, পশুপতি, সে আমার সঙ্গে ছিল লাস্ট টাইম যখন আমি শাকাহারি বের করেছি। আমি এই কথাগুলি আমার নিজের অভিজ্ঞতা থেকে আপনাদের বলছি, শোনাচ্ছি। আমি পিএসএসএম এর পক্ষ থেকে বিগত 2 বছর ধরে এই ত্রিপুরায় শাকাহারি বের করছি, এবার হবে তৃতীয়বার। প্রথম 2023-এ যখন বের করি তখন আমার সাথে কেউ ছিল না, আমি একা। আমার মনে ইনটিউশন এসেছে, ডিভাইন মেসেজ এসেছে যে রিলি করতে হবে। মনের মধ্যে প্রচন্ড স্ট্রং উইল পাওয়ার আছে, কিন্তু আমি কাকে নিয়ে করব, কেউ নেই। যাদেরকে আমি ধ্যান শেখাচ্ছি তারা ধ্যানে এসেছে, থার্ড ওয়েক্টিভ হচ্ছে, কিন্তু তাদের মধ্যে এরকম ট্রান্সফরমেশন হয়নি, পিউরিটি নেই। গুরুর প্রতি প্রেম, ভালোবাসা, শ্রদ্ধা, যে গুরু একটা বলবে বা আচার্য একটা কথা বললো তাকে মন প্রাণ দিয়ে করতেই হবে, সেরকম ট্রান্সফরমেশন কারোর মধ্যে আমি লক্ষ্য করিনি, এই হাতে গোনা 2-5 জন। তো আমি যদি প্রচেষ্টাও করে হার্ডলি 4-5 জন হয়তো পাবো, আমি সম্পূর্ণ একা। তখন আমি এক প্রকার নিরাশ হয়ে গেছি, কিন্তু মনে প্রচন্ড ইচ্ছা এবং ব্যাকুলতা জেগে উঠলো কিভাবে করবো। তখন আমি আমার একজন আধ্যাত্মিক মিত্রকেও ফোন করি, সেও ধ্যানে বসে দেখলো যে স্বয়ং শিবজি, আমার সঙ্গে থাকবে হনুমানজি, এবং সমস্ত যে অ্যানিম্যালরা, অ্যানিম্যাল কিংডম, সেই অ্যানিম্যাল কিংডমের অনেক অসংখ্য অ্যানিম্যালরা, এঞ্জেলরা, তারা আমার রেলিতে থাকবে। এই যারা অ্যানিম্যালরা, সোলরা, তারা আসছে, অসংখ্য এঞ্জেলরা, হনুমানজি স্বয়ং আমাদের প্রোটেকশনের জন্য, শিবজি, তারা স্পষ্ট দেখাচ্ছে তুমি চিন্তা করো না, তোমার সাথে আমি আছি, আমরা আছি, তুমি বের হও। এটা হচ্ছে আমি যখন প্রথমবার শাকাহারি বের করি, এই হার্ডলি 5-6 জন 7 জন বের হয়েছিলাম, খুব এনজয় করেছি, 3 দিন প্রায় বের হয়েছি। নেক্সট ইয়ার, যেটা 2024-এর কথা, তখনও আমরা বেশি লোক সংখ্যা নেই, আরো কিছু কয়েকজন যুক্ত হয়েছে আমাদের এই ত্রিপুরার প্ল্যাটফর্মে। তো ওই সময় লোক সংখ্যা এতটা বেশি নেই, আমরা ত্রিপুরায় পিএসএসএম নতুন, অনেকজনই ধ্যানে যুক্ত হচ্ছে, কিন্তু বের হইতে চাচ্ছে না ফিজিক্যালি, যে রাস্তায় নেমে কাজ করবে, সকল প্রকার লজ্জা ছেড়ে, ভয় ছেড়ে ঠাকুরের জন্য ওপেনলি হয়ে কাজ করবে, সেরকম ট্রান্সফরমেশন লোকের মধ্যে এতটা আসেনি। তারপরও বের হয়েছে প্রতিদিন প্রায় 15-20 জন করে, লাস্ট বার বের হয়েছে, তখনও ধ্যানে যা ভীষণ এসেছিল, স্বয়ং মহাবতার বাবাজি, পত্রীজি, শিবজি, পার্বতী মা, তারা স্বয়ং ছিল, স্বয়ং আমাদের সঙ্গে ছিল, তাদের এনার্জি আমাদের দিয়েছে যেন আমরা সুন্দরভাবে র্যালিটা সম্পন্ন করতে পারি, সুষ্ঠুভাবে করতে পারি, কারণ এখানে অনেক বাধা বিঘ্ন দেওয়ার জন্য অনেক অশুভ শক্তিরা কাজ করে। তো কেন কাজ করে সেটা আমি পরে বলছি। তো এটা কত বড় একটা বিশাল জিনিস শাকাহার র্যালি, এবং শাকাহারের প্রচার করা আপনার কল্পনার বাইরে। অতীতের গুরুরা এই সমস্ত কথা কেউ বলবে না। কেন অতীতের গুরুরা স্পষ্টভাবে বলেনি? কারণ হচ্ছে তাদের ব্যবসাটা নষ্ট হয়ে যাবে। এই কথাগুলি বললে শাকাহারী হওয়ার জন্য তাদের মন্দিরে দ্বিতীয়বার আর কেউ যাবে না। তখন আরো ডার্ক এজ ছিল, এখন লাইটে আসছে, যুগ পরিবর্তন হচ্ছে। তো ওই সময় ঠাকুররা, গুরুদেবরা স্পষ্টভাবে এতবার বলেনি, বললে তাদের কাছে আর যাবেই না কেউ।
দ্বিতীয়বার, তো তারা তাদের স্বার্থে সত্য কথা বলেনি, মুখ চুপ করে আছে, সত্য জানে, সত্ত্বেও বলেনি এই গুরুরা। হাতে গোনা কয়েকজন গুরু পাবেন যারা স্পষ্টবাদী বলে যে আমার কাছে থাকলে থাকো, জেলে যাও, কোনো নো ম্যাটার, কিন্তু আমি সত্য বলেই ছাড়বো। এবং হার্ডলি কয়েকজন হাতে কোনো গুরু ছিল, বাকি সব ধর্মের নামে ব্যবসা করে গেছে। তো যারা এই জিনিসগুলো বুঝতে পারছেন, শাকাহারের কি গুরুত্ব, এবং এই শাকাহারের প্রচার করা হচ্ছে সর্বোত্তম সেবার কাজ, ধ্যানের প্রচার করা, শাকাহারের প্রচার করা সবচেয়ে পুণ্যের কাজ। এই র্যালিতে অংশগ্রহণ করলে আপনাদের কর্ম খুব দ্রুত রিলিজ হবে, আপনারা যেই কর্মের বোঝা রয়েছে সেগুলো ফাস্ট রিলিজ হবে, নানা রোগ থেকেও আরোগ্য পাবেন, কারণ এখানে স্বয়ং হাজার হাজার মাস্টাররা তাদের ঊর্জা প্রদান করে, হিলিং এনার্জি দেয়, যেন আপনি আরো কাজ করতে পারেন। আপনি যদি নিঃস্বার্থভাবে এক কদম বাড়ান, তারা আপনার জন্য আরো 100 কদম বাড়াবে। তো যারা এই আধ্যাত্মিক সেবার কাজে চলে আসে, ডিভাইনের জন্য ওয়ার্ক করতে ওপেন হার্টের সাথে এগিয়ে আসে, তাদের হেল্প করার জন্য মাস্টাররা ইমিডিয়েট কানেক্ট হয়ে যায়, হেল্প করার জন্য, তাদের হিল করে দেয়, তাদের এনার্জি শিফট করে দেয়, কারণ তারা রেডি, দে আর রেডি ফর দিস স্পিরিচুয়াল ওয়ার্ক এজ এ ডিভাইন সোলজার। তো এটা আপনার কল্পনার বাইরে। আপনারাও আধ্যাত্মিকতায় অংশগ্রহণ করুন, এই র্যালিতে যোগদান করে দেখুন কিরকম লাগে। আপনি যদি নিজে শাকাহারী হয়ে থাকেন কিংবা শাকাহারী নাও হয়ে থাকেন, আপনারা শাকাহারী হয়ে যান, হয়ে অংশগ্রহণ করুন, দেখুন কিরকম আপনার মধ্যে ট্রান্সফরমেশন, রূপান্তরণ ও স্যাটিসফ্যাকশন আসে, বিশেষ করে যখন ধ্যান করা শুরু করবেন। আর যারা অলরেডি ধ্যানে আছেন তারা তো এই বিষয়গুলি আপনারা জানেনই। তো আমি এটাই বলতে চাইবো, যারা শাকাহারের গুরুত্ব সম্পর্কে জানেন, আপনারা মুখ বুজে থাকবেন না, মুখ চুপ করে থাকবেন না, আপনার পরিবারের মানুষকে, আশেপাশের মানুষকে, সমাজের মানুষকে, সোসাইটির মানুষকে এর গুরুত্ব সম্পর্কে বলুন। এখন সঠিক সময় বলার, চুপ করে থাকবেন না, চুপ করে থাকাও পাপ, মুখ খুলে বলতে হবে, সবার কাছে এই বার্তাগুলি পৌঁছাতে হবে। সমাজের মানুষকে জাগরুক করার জন্য এই র্যালি। আপনারা সবাই এগিয়ে আসুন, আপনার আওয়াজ সকলের কাছে পৌঁছে দিন, সত্যের প্রচারে এগিয়ে আসুন, নির্ভয়ে এগিয়ে আসুন, নির্ভয়ে নিঃসংকোচে। কে কি বলবে, কে কি ভাববে, কে পাগল ভাববে, এইসব ছেড়ে দিন। যারা বর্বরতায় আছে তারা কি বুঝবে এর গুরুত্ব কি? আপনারা আসুন, এসে বলতে হবে, বললে না বুঝবে তারা। তো সবার কাছে আমার এই করজোড়ে আবেদন, আপনারা এই দিব্য আন্দোলনে বুক খুলে ঝাঁপিয়ে পড়ুন, অংশগ্রহণ করুন, সত্যের প্রচার করুন। 4 দিনের জন্য সম্ভব না হলেও 2 দিনের জন্য আসুন, 2 দিনের জন্য সম্ভব না হলেও অন্তত 1 দিনের জন্য হলেও আসুন, এসে দেখুন কিরম লাগে। যারা আগরতলা শহরের বাইরের বাসিন্দা, অন্য ডিস্ট্রিক্ট থেকে আসতে চান কিংবা ভিন্ন রাজ্য থেকে আসতে চান, আপনারা, আপনাদের জন্য সকল ব্যবস্থা থাকবে। আপনারা আমাদের মহাদেব পিরামিড সেন্টারে থাকতে পারবেন, খাওয়া দাওয়া সব কিছুর দায়িত্ব আমাদের। আপনারা দূর থেকে আসলেও এখানে থাকার সুব্যবস্থা রয়েছে। আমাদের ফোন করে দিবেন আগের থেকে। আমাদের ফোন নাম্বার হচ্ছে 7085050209। যোগাযোগ করার জন্য আমাদের এই ভিডিওর স্ক্রিনেও আমার নাম্বারটা দেওয়া রয়েছে, সেখানে আপনারা হোয়াটসঅ্যাপ করে আপনার নামটা অবশ্যই নথিভুক্ত করবেন যে আপনি এই শাকাহার র্যালিতে এই ডেটে অংশগ্রহণ করতে চান। বাকি সমস্ত গাইডেন্স আমাদের তরফ থেকে পাঠানো হবে। এখন প্রশ্ন হলো, পিএসএসএম এর পক্ষ থেকে কেন এই শাকাহার র্যালি বের করা হয়? সমাজের সকল বুদ্ধিজীবী অংশের মানুষের কাছে এটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়, কেন এই শাকাহার র্যালি। অনেকে আবার এই শাকাহারের নাম শুনলেও দাঁত খুলে হি হি করে হাসতে শুরু করে, এ আবার কোন পাগলের দলের কাণ্ডকীর্তি। আপনারা ভালো করে শেষ পর্যন্ত এই ভিডিওটা শুনুন, তাহলে বুঝতে পারবেন আমাদের কেন শাকাহারী হওয়া প্রয়োজন, শাকাহারের কি গুরুত্ব রয়েছে, কেন পত্রিজি শাকাহারের উপর এত জোর দিয়েছেন। তো প্রথমত আমাদের যে মেইন মোটো বা উদ্দেশ্য, সেটা হচ্ছে বিশ্ব শান্তির জন্য আমাদের এই শাকাহার র্যালি আয়োজিত করা হবে। এখন আমি পয়েন্ট ওয়াইজ বলবো, অনেকগুলা পয়েন্ট আপনাদের বলবো, এই প্রয়োজন হলে আপনি নোট করে রাখতে পারেন, সেই পয়েন্টগুলা একদম সুন্দরভাবে আমি আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করব কেন আমাদের এই শাকাহারের প্রয়োজন। বিশ্ব শান্তি হচ্ছে মেইন ট্যাগ, এটার অশান্তি কিভাবে সৃষ্টি করে পয়েন্ট ওয়াইজ আপনাদেরকে তুলে ধরবো, মনোযোগ দিয়ে শুনবেন। তো পয়েন্ট নাম্বার 1 হচ্ছে, ননভেজ খাওয়ার ফলে
প্রাকৃতিক বিপর্যয়ের সৃষ্টি হয়, ন্যাচারাল ক্যালামিটিস, মহামারী, বন্যা। এই দেখছেন 2025 থেকে শুরু হয়ে গেছে কিভাবে কত জায়গায় ফ্লাড হচ্ছে, বন্যা হচ্ছে, ল্যান্ডস্লাইড, ভূমিকম্প হচ্ছে, অত্যাধিক পরিমাণে ভূমিকম্প, আর্থকুইক, তার অগ্ন্যুৎপাত হয়েছে, কি না হয়েছে। তাছাড়া আপনারা 2019-এ যে দেখেছেন কোভিড হয়ে এত এত লোক মহামারীতে মারা গেল, এরকম 64 প্রকারের। কোভিডটাও সম্পূর্ণ এই প্রাকৃতিক কারণেই, আমরা যে প্রকৃতির ধ্বংস করছি, ক্ষতি করছি, এইভাবে জীব হত্যা করছি, সেটারই একটা রিফ্লেক্ট তারা দেখালো প্রকৃতি অর্থাৎ নেচার। আর এখন 2026-27-এ এই কোভিডের মতো 64 প্রকারের মহামারী আমরা ফেস করব। সেটা ডিভাইন মেসেজ। আমি এখন যে বলছি প্রত্যেকটা ডিভাইন মেসেজ, এটা আমার কোনো মনের কল্পনা থেকে নয়, প্রত্যেকটা ডিভাইন মেসেজ আমার মতো আরো লক্ষ লক্ষ মাস্টাররা ধ্যানের মাধ্যমে পেয়েছে। তো আমি জেনুইন ফ্যাক্ট, কেউ বলতে পারেন আমি ভয় দেখানোর চেষ্টা করছি, এই করছি, সাকারের প্রচারের জন্য আমি যা পারি বলছি। ভাবতে পারেন, মিলিয়ে নিবেন ঘটনাগুলি, তারপর নিজস্ব বুদ্ধির দ্বারা, ইন্টেলিজেন্স দ্বারা যাচাই করবেন। 2019 থেকেই যুগ পরিবর্তনের কাজ শুরু হয়ে গেছে এবং 2032 পর্যন্ত চলবে। 2028 থেকে 32 প্রচন্ড ধ্বংসলীলা চলবে, মানে বিপুল 75% লোক পৃথিবীর বুক থেকে বিদায় নেবে, পরিষ্কার কথা। 2026 থেকে প্রচন্ড রূপে বন্যা দেখবেন আপনারা, জলের তলে সব ভেসে যাবে, এরকম জল হবে জলের তলে সব ভেসে যাবে, বিশ্বযুদ্ধের আকার ধারণ করবে। এই যে যুদ্ধ ব্যাপক আকারে, মানে তৃতীয় বিশ্বযুদ্ধের আকার ধারণ করবে প্রায় 27-এ গিয়ে। 26-এ নানা ধরনের এই ভূমিকম্প আর বন্যা, প্রচুর জল দেখতে পাবেন, চারিদিকে সব জলে ডুবে যাচ্ছে, এরকম অবস্থা আপনারা দেখতে পাবেন। লাশ খুঁজে পাওয়া যাবে না, মৃত এরকম হবে, নানা ধরনের 64 প্রকারের ভাইরাস আসবে এবং খুব ইমিডিয়েট মৃত্যু হয়ে যাবে। যেটা কোভিডে দেখেছেন 15-20 দিন, ইমিডিয়েট আপনার আজকে হয়েছে বিকালেই নেই। এরকম নানা কিছু আপনারা দেখতে পাবেন। সবকিছু প্রকৃতি তার রিভেঞ্জ নিয়ে থাকে। তো প্রথম সবচেয়ে বড় যে পয়েন্ট সেটা হচ্ছে প্রাকৃতিক বিপর্যয়। সেকেন্ড পয়েন্ট হচ্ছে নন ভেজ খাওয়ার ফলে আমরা আমাদের যে মাতা, পৃথিবী মাতা, তার সম্পূর্ণ শরীর রক্তাক্ত, ক্ষতবিক্ষত করে দিয়েছি। আমরা আমাদের অজ্ঞানতার কারণে পৃথিবী মাতার সন্তানদের কেটে মেরে খাচ্ছি। আমরাও পৃথিবী মাতার সন্তান, যে প্রাণীরা রয়েছে তারাও পৃথিবী মাতার সন্তান। তো আমরা মাতার সন্তানদের একে অপরকে কেটে মেরে খাচ্ছি, এটা একটা হিংস্র বর্বরতা ছাড়া আর কি। তো বর্তমানে পৃথিবী মাতা করুণ দশায় আছে। ধ্যানে অগণিত মাস্টারদের কাছে পৃথিবী মাতা ওনার হৃদয় বিদারক স্বরূপ নিয়ে এসে দর্শন দিয়েছেন। ওনার চোখ, মুখ, নাক সবকিছু দিয়ে রক্তক্ষরণ হচ্ছে, সম্পূর্ণ শরীর ওনার ক্ষত বিক্ষত, রক্তাক্ত, চোখে দিয়ে, নাকে দিয়ে, মুখে দিয়ে রক্তক্ষরণ হচ্ছে। তো এরকম হৃদয় বিদারক, হৃদয় স্পর্শ, আপনি ভাবুন আপনার মাকে, যে আপনার জন্মদাতা মা, তাকে যদি কেউ এরকম ভাবে মেরে যায়, মাথা ফাটিয়ে যায়, ওনার হাত কেটে কেউ খায়, শরীরের নানা জায়গায় ক্ষত করে দেয়, তা আপনি কিরকম ফিল করবেন আপনার জন্মদাতা মাকে? এই পৃথিবী মা, মাতার কথা ভাবুন, আমরা তারই সন্তান। এই পৃথিবী মাতা আমাদেরকে সবকিছু দিচ্ছে, কি না দিচ্ছে। আপনি এত রকমের খাবার খাচ্ছেন, এত পৃথিবীর বুকে এত প্রকার ভ্যারাইটির শাক সবজি আছে, লক্ষাধিক প্রকারের শাক সবজি, নানা ভেজিটেবলস রয়েছে, গ্রেইনস রয়েছে, সবকিছু থাকা সত্ত্বেও কেন আমরা হিংসার পথে যাব? সবচেয়ে বড় জিনিস হচ্ছে এটা, এটা একটা হিংস্রতা, বর্বরতা, রক্ত মাংসের আহার। পৃথিবী মাতার সম্পূর্ণ শরীর ক্ষতবিক্ষত হয়ে গেছে, উনি খুব করুণ দশায় আছেন, উনি কান্না করছেন এবং সকল গুরুদের কাছে গিয়ে হাত জোড় করে প্রার্থনা করছেন ওনার এই অবস্থা থেকে বের করে আনার জন্য। তো এই জন্য পত্রিজি স্ট্রং ডিসিশন নিয়েছেন, এবং যেন আমাদের অস্তিত্ব রক্ষা হয়, না হলে কিন্তু পৃথিবী মাতা এরকম একটা স্থিতিতে গেলে তখন সে প্রকৃতি, নেচার, তখন তাকে নিজেকে ব্যালেন্স করতে হবে, তখন সে তার নিয়ম অনুসারে ব্যালেন্স করে ফেলবে, তখন একটা যে সম্পূর্ণ যুগ শেষ হয় আর একটা নতুন যুগ শুরু হয়, এরকম শুরু হয়ে যায়, আমাদের অস্তিত্বই থাকবে না। তো এর জন্য নানা গুরুরা
নানা স্পিরিচুয়াল সায়েন্টিস্টরা কাজ করছে, বর্তমানে লক্ষ লক্ষ এনলাইটেন মাস্টাররা জন্ম নিয়ে কাজ করছে যেন সময় থাকতে আমরা বাঁচাতে পারি। প্রকৃতি তো তার নিয়ম অনুসারে চলবেই, যখন সহ্যের বাইরে যাবে তখন হয়ে যাবে। তো এরকম সম্পূর্ণ প্ল্যান নেওয়া হয়েছে, কেবলমাত্র 75% আত্মারাই থাকবে। তো সময় থাকতে আপনি চলে আসুন আধ্যাত্মিকতায়, ঠাকুরের পথে চলে আসুন, ঈশ্বরের পথে। এখনো আপনার হাতে সময় আছে। একবার নিজের ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে পৃথিবী মাতার কথা ভাবুন, জগৎ জননী মাতার কথা, যে আপনাকে থাকার জন্য এই সুন্দর একটা ঘর দিয়েছে, জায়গা দিয়েছে, পৃথিবীর বুকেই তো থাকছেন। আপনি যে বস্ত্রটা পরিধান করেছেন সেটা কোথা থেকে এসেছে? গাছপালা থেকে তৈরি হয়েছে। এই গাছপালা কে ধারণ করে আছে? পৃথিবী মাতা। আপনি যেই ঘরে আছেন, যে বিল্ডিং এ আছেন, সেটা পৃথিবী মাতার উপর। আপনার খাদ্যশস্যগুলো তৈরি হচ্ছে, আপনার জল, আপনার শ্বাস যে নিচ্ছেন, অক্সিজেন, সবকিছু এ টু জেড পৃথিবী মাতায় দিচ্ছে। তা সত্ত্বেও আপনি পৃথিবী মাতার শরীরের নানা অঙ্গে ক্ষতবিক্ষত করে আপনি তার এই করুণ দশা সৃষ্টি করেছেন। একবার ভাবুন, আপনি কি মানুষ না বর্বর না রাক্ষস? তারপর থার্ড পয়েন্ট হচ্ছে মানবজাতি এই ননভেজ খাবার গ্রহণ করার ফলে সম্পূর্ণ পৃথিবীটা নরকে পরিণত হয়েছে। তো কিভাবে এর সাথে কিভাবে সম্পর্ক? যারা সাধারণ মানুষ তারা তো কোনো তালমিল খুঁজেই পাবে না। মানুষ ননভেজ খাচ্ছে, তাতে পৃথিবী কিভাবে নরক হবে? তো এই বিষয়টা একটু সূক্ষ্ম, সেটেল। হ্যাঁ, এটা বোঝার চেষ্টা করুন। তো আমরা যে নন ভেজ খাবার খাচ্ছি, এটা হচ্ছে একটা হিংসার খাবার, রক্ত মাংসের খাবার। এটা থেকে শুধুমাত্র আমরাই খাচ্ছি না, এটার থেকে ঊর্জা, যে মেইন ঊর্জা পাচ্ছে সেটা হচ্ছে নেগেটিভ এনার্জি বিংরা, নেগেটিভ সোলরা। এটা তাদের আপনারা রাক্ষস বলুন, ডেমন বলুন, ইভিল সোল বলুন, যেটাই নেগেটিভ, ইভিল যারা এন্টিটি রয়েছে এই জগতে, অশুভ শক্তিরা, তাদের মেইন আহার হচ্ছে, তারা তো ডাইরেক্ট গিয়ে এই মাংসটা খাচ্ছে না, তারা এর থেকে ঊর্জাটা নিচ্ছে। এই যে হিংসা তৈরি হচ্ছে, ননভেজ খাবার খেলে কিভাবে পৃথিবীটা নরক হয় একটু বুঝুন। আমরা ননভেজ খাবার খেলে এই যে প্রাণীটা হত্যা হলো, এখানে একটা হিংসা হলো, তার থেকে একটা নেগেটিভ এনার্জি বের হয়। এই যে ভয়ে ভয়ে প্রাণীটাকে কাটছেন, সে ভয় পেল, এখানে নেগেটিভ এনার্জি সৃষ্টি হলো, আপনি খাচ্ছেন, আপনার মধ্যে সেটা ট্রান্সফার হচ্ছে, আপনি তারপর ডিপ্রেশনে চলে যান, ভয়ে চলে যান, আপনি ওভার থিঙ্কিং, স্ট্রেস, ডিপ্রেশনে চলে যান, ইমোশনাল ইমব্যালেন্স হয়ে যায়, হিংস্রতা আপনার মধ্যে সৃষ্টি হয়, উগ্রতা, হ্যাঁ, আপনার গুণগুলি পাল্টে যায়, আপনি হিংসাত্মক, আক্রমণাত্মক হয়ে যান, ভায়োলেন্স করতে শুরু করেন। তো এই যে ভায়োলেন্স সৃষ্টি করা, হিংসা সৃষ্টি করা, এর থেকে নানা অপকর্ম করানো, এই সম্পূর্ণ ভয়ের দুনিয়াটা কায়েম করা, ভয় সৃষ্টি করা, আতঙ্ক সৃষ্টি করা। একটা মেয়ে রাতে ঘর থেকে বেরোতে পারছে না, কোনো একটা এলাকায় একা চলতে পারছে না, সে ভয়ে ভয়ে আছে। কেন? কোনো একটা পুরুষ তাকে অ্যাটাক করবে, আক্রমণ করতে পারে, তাকে রেপ করতে পারে। কেন এই পুরুষ এরকম করবে? তার মধ্যে নেগেটিভ এনার্জি, নেগেটিভ চিন্তা চলছে। কেন চলছে? তার পিছনের কারণ হচ্ছে সে নন ভেজ খাচ্ছে। এরকম খুব সেটেল পর্যন্ত চলে আসে নানা কিছু। এই যে বড় বড় যুদ্ধ হচ্ছে, হিংসা হচ্ছে, পারিবারিক অশান্তি, কলহ, স্বামী স্ত্রীর ঝগড়া, শ্বশুর শাশুড়ির ঝগড়া, নানা ধরনের, কেউ খুন মার্ডার পর্যন্ত করছে, রেপ করছে, শোষণ করছে। এগুলি সব কিছু পেছনে দেখলে সে নেগেটিভ এনার্জির দ্বারা এফেক্টেড। খুব রেয়ার কেস পাবেন যারা শাকাহারী ব্যক্তি, তারা কাউকে গিয়ে রেপ করছে, খুন মার্ডার করছে, বা মদ খাচ্ছে, নেশা করছে, খুব কম পাবেন, মানে রেয়ার কেস। তারাও হয়তো এরকম কোনো ব্যক্তির হাতের খাবার খাচ্ছে যারা এই সমস্ত ননভেজের সাথে যুক্ত, তাহলে সেই ব্যক্তির হাতের খাবার খেলেও সেটা রাজস্বিক হয়ে যায়। মানে নিরামিষ খেলেও সেটা রাজস্বিক, তাদের মধ্যেও অনেকটাই সেই থট ট্রান্সফার হয়, এনার্জি ট্রান্সফার হয়। আচ্ছা, যাই হোক, সেটা অন্য ব্যাপার। তো অধিকাংশ ক্ষেত্রেই এই যে সমাজে একটা কেওস সৃষ্টি হয়েছে, একটা ভয়ের রাজত্ব কায়েম করছে, সেটা কে করাচ্ছে? ডার্ক সোলরা, ডার্ক ফোর্সরা। এই ডার্ক ফোর্সের আহার কি, খাবার কি? এই রক্ত মাংসের খাবার, হিংসা, ভায়োলেন্স। এবং সেটা যারাই খাচ্ছে তারাও
ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে, নেগেটিভ পুরা তাদের মধ্যে নেগেটিভিটি কাজ করে। এটা আমার কথা নয়, স্বয়ং শিবজি ধ্যানে এসে আমাকে বলেছে। যারাই নন ভেজ খাবার খান, মাংস, ডিম, শুটকি এগুলো খাচ্ছে নন ভেজ, তাদের মধ্যে সহজেই নেগেটিভ এনার্জিরা এসে কাজ করে, তাদের কন্ট্রোল করে ফেলে। বুঝতেও পারবেন না দেখে কিভাবে তাদের কন্ট্রোল করছে, ম্যানিপুলেট করছে, তাদের সাইকোলজিক্যালি পুরা ইউজ করে। তো যে সমস্ত বাড়িতে এই সমস্ত নন ভেজ কাটা হয়, রান্না করা হয়, এখানে যে একটা এনার্জি সৃষ্টি হয়, সেখানে ডার্ক সোলরা, নেগেটিভ এনার্জিরা খুব দ্রুত অ্যাট্রাক্ট হয়ে ছুটে আসে। যেরকম ধরো যেখানে মধু রাখা হয়, কোনো একটা স্থানে যদি মধু রাখা হয়, সেখানে দেখবে মৌমাছিরা কিভাবে ছুটে আসে। ঠিক তেমনি যেখানে নন ভেজ কাটা হয়, রান্না হয়, সেখানে এই সোলরা অগণিত মাত্রায় থাকে। কল্পনার পুরা বাড়ির ভাইব্রেশনটা ডাউন হয়ে যায়, সেই ঘরের, সেই বাড়ির। আর যারা খাচ্ছে তারাও সেই সেই ফ্রিকোয়েন্সিতে চলে যায়। এই জন্যই তারা কন্ট্রোল হচ্ছে পুরা ডার্ক ফোর্স দ্বারা। তো এখানে এই জন্য পৃথিবীটা নরক হয়ে আছে। একটা মানুষ আজ ভয়মুক্ত নয়, এত স্ট্রেস ডিপ্রেশনে আছে, হিংসায়, নানা ধরনের নিন্দা সমালোচনায় লিপ্ত। এগুলি সবকিছু যে ভয়ের ঊর্জাটা সৃষ্টি করা, হিংসা বিদ্বেষের এই ঊর্জাটা পাচ্ছে ডার্ক ফোর্স। তাদের সার্ভাইভ করতে পারে, নাহলে তারা এক্সিস্টই করবে না। তাদের খাবার না থাকলে তারাই এগুলো সবকিছু করাচ্ছে। আর আপনি একটা চাল, একটা মোহর হয়ে আছেন, তাদের কাঠপুতলা হয়ে আছেন। তো আপনাদের এজ এ আমরা লাইট ওয়ার্কার, এজ এ ডিভাইন সোলজার, আমরা এই বার্তাগুলি পৌঁছাচ্ছি। এখনো সময় আছে, জাগুন। আপনি চাইলে নরকে থাকতে পারেন, আপনি চাইলে স্বর্গে আসতে পারেন। আপনার ক্ষমতা এত রয়েছে, আপনার ফ্রি উইল রয়েছে। আপনি এখন কর্দমাক্ত জায়গায় আছেন, সেখান থেকে কমলে চলে আসতে পারেন। আমি আরো একটা ইনসিডেন্ট আপনাদের সাথে শেয়ার করছি, প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা। 2 মাস পূর্বে রামাচন্দ্র স্বামী, উনি অন্ধ্রপ্রদেশ থেকে এসেছিলেন আমাদের এখানে ধ্যানের প্রচার করতে। তো ওনাকে নিয়ে নানা জায়গায় ধ্যান শিবির করেছি। তারপর একদিন গিয়েছিলাম উদয়পুর মাতাবাড়ি মন্দিরে, এবং আমাদের যে খয়েরপুর 14 দেবতা মন্দির, সেখানেও গিয়েছি। 14 দেবতা মন্দিরে ধ্যান করার পর সেখানে আমরা ধ্যান করছিলাম, ওই মুহূর্তে হনুমানজি স্বয়ং এসেছে আমাদের সাথে। 5-10 মিনিট বসে হনুমানজি ধ্যান করেছে। তারপর হনুমানজি ঘুরে ঘুরে দেখাচ্ছে পুরা 14 দেবতার মন্দিরটা দেখো, পুরা ব্লাড শেডে ভরা, পুরা ব্লাড শেডে ভরা, রক্তাক্ত উঠান, পুরো রক্ত রক্ত ছাপ, চারিদিকে রক্ত আর রক্ত। ওটা ধ্যানে আমাদেরকে দেখাচ্ছে, এবং উনি খুব দুঃখিত, এবং উনি খুব খুশিও হয়েছে যে আমরা এসেছি ধ্যানের প্রচার করতে, এবং এটা উনি দেখিয়েছে। এরপর পরের দিনে আমরা গিয়েছিলাম উদয়পুর মাতাবাড়িতে। সেখানে গিয়ে দেখো ওনার মাথা আরো খারাপ হয়ে গেছে। মা কালী স্পষ্ট মেসেজ দিয়েছে এগুলি বন্ধ করার। উনার মা কালীর চোখে দিয়ে, মুখে দিয়ে রক্ত পড়ছে, উনার শরীর সম্পূর্ণ ক্ষতবিক্ষত হয়ে রয়েছে। এই বলি প্রথা এবং সবকিছু, যে আমিষ খাবার বলি হচ্ছে, জীব হত্যা হচ্ছে, এগুলা উনি চান না। উনি চান না, এখানে চলছে ব্যবসা, চলছে এগুলা। যারা এই ব্যবসায় লিপ্ত, তারা মা কালীর সাথে কানেক্টেড না, তাদের মেসেজও পান না, শুধু পূজা পাটি করে যাচ্ছেন। অপ্রিয় সত্য কথা, যারা আধ্যাত্মিক ব্যক্তি, তাদের আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আমি বলিয়েছি সোশ্যাল মিডিয়াতে, চোখ বুঝে দেশের 10টা রাজ্য থেকে, আমাদের তো 28টা রাজ্য আছে, 10টা রাজ্য থেকে 10জন স্পিরিচুয়াল ব্যক্তি আনো। তারা তো আর ঘুষ খেয়ে বসে থাকবে না। 10জন গুরু আনো, গুরু, প্রকৃত গুরু, এনলাইটেন পার্সন এনে বসিয়ে জিজ্ঞেস করো। এই মন্দিরের যে মেইন হেড কমিটি রয়েছে তারা, এবং যে গভর্নমেন্টের অথরিটি রয়েছে তারা মিটিং করে 10জন স্পিরিচুয়াল পার্সনকে বসিয়ে, ধ্যানে বসিয়ে জিজ্ঞেস করো তারা কি মেসেজ পাচ্ছে। কোনো মা চান না তার সন্তানদের এইভাবে হত্যা করা হোক, কাটা হোক, এবং তাতে মার সম্পূর্ণ শরীর ক্ষতবিক্ষত হয়ে রয়েছে, এবং তার ফলস্বরূপে এই ধরনের নির্মম ভাবে হত্যা হচ্ছে, এইভাবে যুদ্ধ লাগছে, এইভাবে প্লেন ক্র্যাশ হচ্ছে, এইভাবে কোভিড এবং তার মতো নানা রোগ মহামারী আসে। পুরো সাফাই করা হবে এখন, স্বয়ং মা কালী রুদ্র রূপ ধারণ করে সাফাই করছে। তারপর চতুর্থ পয়েন্ট হচ্ছে, নন ভেজ খাবার খেলে আমাদের মধ্যে নানা রোগের সৃষ্টি হয়। এটা এখন সাইন্টিফিক্যালি প্রুভড। কারণ যখন আপনি একটা জীবকে হত্যা করবেন, মারবেন, সে যেই
একটা সংকুচিত অবস্থায় চলে আসে। তার মনের মধ্যে যে একটা ভয় আতঙ্ক কাজ করে, তাকে এখন মারা হবে, তাকে এখন মারা হবে। তার মা থেকে তাকে বিচ্ছিন্ন করা হচ্ছে, এখন এই ঘরে নিয়ে যাওয়া হলো, এখন বলি দেওয়া হবে। সবকিছু যে তারা আগে থেকেই ফিল করে নেয়। যেমন আপনারাও ফিল করতে পারেন, তারাও ফিল করতে পারে। তো ওই সময় যে তাদের ভিতরে একটা সংকোচন আসে, একটা ভয় সৃষ্টি হয়, নানা হরমোন গুলা, নানা টক্সিন গুলা রিলিজ হয়, নানা যে হরমোন গুলা, এগুলা তাদের প্রতিটা সেলে সেলে স্টোর হয়ে যায়। ওই প্রাণীটার মৃত্যুর সময় যে ইমোশন, ভয় এবং যে আবেগগুলা ছিল এবং যে হরমোনগুলা রিলিজ হয়েছে, সেইগুলো আপনার মধ্যে ট্রান্সফার হয়ে যায়। তাদের যে ভয়, আতঙ্ক, ইমোশন সবগুলো আপনার মধ্যে চলে আসে এবং সেগুলি সাইন্টিফিক্যালি প্রুভড। এই প্রাণীটার মধ্যে যে মাইক্রো আরএনএ রয়েছে সেটা ডেস্ট্রয় হয় না। তাকে যত টেম্পারেচারে বয়েল করো, যতক্ষণই বয়েল করো, তার মধ্যে যে কেমিক্যাল গুলা, হরমোন গুলা রিলিজ হয় এবং সেল মেমোরিতে চলে গেছে, সে মাইক্রো আরএনএ সেটা কোনোভাবেই ডেস্ট্রয় হয় না। এটা সায়েন্টিস্টদের জার্নাল রয়েছে, ইউটিউবে, নানা গুগলে রয়েছে, আপনারা দেখতে পাবেন। সেই মাইক্রো আরএনএ সেই খাবারের মাধ্যমে আমাদের পাকস্থলীতে আসে, ডাইজেশন সিস্টেম হয়ে আমাদের রক্তে মিশে যায়। সেই রক্তর মাধ্যমে সেটা আমাদের ব্রেইনে চলে আসে, নার্ভাস সিস্টেমে চলে আসে, আমাদের অরিজিনাল আরএনএ কে চেঞ্জ করে দেয় এবং সেই অ্যানিমেল যে কোয়ালিটিস গুলা সেই আরএনএ তে রয়েছে সেটা আমাদের মধ্যে আবার প্রস্ফুটিত হয়। তো সেগুলি নিয়ে নানা সায়েন্টিফিক রিসার্চ রয়েছে, প্র্যাকটিক্যালি প্রুভড করে সায়েন্টিস্টরা দেখিয়েছে। এই জন্য বলা হয়, আমাদের সাধু সন্ত মুনি ঋষি ঠাকুররা বলেই গেছেন, এই সায়েন্টিস্টদের আরো হাজার হাজার বছর আগে বলে গেছেন, আমরা যা খাই তা হয়ে যায়। যেসা অন্ন বেসা মন, অর্থাৎ যেমন অন্ন আমরা গ্রহণ করবো তেরকম আমাদের মন সৃষ্টি হবে। আমরা যা খাই তা হয়ে যায়। এই তো আমরা দেখবেন যে সমস্ত ধর্ম সম্প্রদায়ের লোকরা আহ গরু, মহিষ এরকম খাচ্ছে, বড় বড় প্রাণীদের খাচ্ছে, বেশি মাংস খাচ্ছে, তারা হিংস্র হয়ে যায় বেশি, কোন মার্ডার করছে, এগুলো করছে, তারা হিংস্র, ভায়োলেন্ট বেশি হয়ে যায়, সহজে উত্তেজিত হয়ে যায়, নানা রোগ শরীরে বাসা বাঁধে এবং সবগুলি বিজ্ঞানসম্মত। তাদের মধ্যে যে সমস্ত রোগ থাকে সেটা আপনার মধ্যে চলে আসে, যতই বয়েল করুন যাবে না, মাইক্রো আরএনএ ডেস্ট্রয় হয় না। তো ওই নানা পশু পাখির মাংস থেকে আমাদের মধ্যে তাদের ভয়, ইমোশন, নানা ডিজিজ তাদের যে থাকে, যে এনভায়রনমেন্টে থাকে, সবকিছু আমাদের মধ্যে চলে। 90% রোগের কারণ হচ্ছে আমাদের আমিষ আহার। আপনি নিজে এক্সপেরিমেন্ট করে দেখুন, 3 মাস আপনি শুদ্ধ সাত্বিক আহার করুন, দেখুন আপনার মনের ভাব কিরকম পাল্টে যায়। আপনার থট প্যাটার্ন সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে, পিসফুল অনুভূতি হবে, শরীর হালকা হয়ে যাবে, আপনার নেগেটিভ থট কমে যাবে, হিউজ ট্রান্সফরমেশন আপনি নিজেই লক্ষ্য করতে পারবেন। আপনার যে সমস্ত রোগ ছিল অনেক চলে গেছে, এরকম আপনি নিজেই ফিল করতে পারবেন। আর আপনি যদি শাকাহারী হয়ে ধ্যান করতে পারেন তাহলে তার কোনো বলারই নেই, সোনে পে সোহাগা। আপনার কোনো মেডিসিন লাগবে না থ্রু আউট দ্য ইয়ার। আমাদের মাস্টাররা কোনো মেডিসিনই নেয় না। যখন কোনো অ্যাক্সিডেন্ট হয়, কোনো সার্জারির দরকার হয়, কেবলমাত্র তখনই কোনো মেডিসিন নেয়, সেই সার্জারি করাবে বা কিছু করাবে বলে। না হলে অন্যথায় কোনো ধরনের আহ রোগের প্রশ্নই নেই। যত বড় সিচুয়েশনে গেছে, কোভিডও গেছে, কোনো মেডিসিনের আমার প্রয়োজন হয়নি, কোনো কিছুই নেইনি, নাথিং। আমার মতো লক্ষ লক্ষ মাস্টাররা সকল পরিস্থিতিতে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়, কোনো ধরনের রোগ সহজে আক্রান্ত করতে পারে না এবং এটা সহ্য ক্ষমতা অনেক বেড়ে যায়। ন্যাচারালি হিল হওয়ার এবিলিটি আমাদের মধ্যে ডেভেলপড হয়, ইমিউনিটি পাওয়ার এবং যে সমস্ত এক্সিস্টিং রোগগুলা, ডিজিজগুলো আছে সেগুলি ধ্যানের ঊর্জার দ্বারা কিউর হয়ে যায়। তো কোনো ধরনের ওষুধের মানে যে বিশাল অ্যামাউন্ট আপনার টাকা খরচ হচ্ছিল, 5,000 10,000, জিরো বাজেট, নো ডক্টর নো মেডিসিন, আমাদের প্রিন্সিপালই রয়েছে। যখন আপনি সার্জারিতে যাবেন, বিপদে থাকবেন, অ্যাক্সিডেন্ট হলো, তখন তখন আপনি নিতে পারেন। তারপর 5 নাম্বার পয়েন্ট হচ্ছে, ননভেজ আহার গ্রহণ করার ফলে আমরা কর্ম তৈরি করি, আমরা ব্যাড কর্মা তৈরি করি, যেটা আমাদের ফেস করতে হয়। আমরা যেরকম বীজ বপন করি সেরকম আমাদের ফসল কাটতে হয়। এটা
স্পিরিচুয়াল একটা প্রিন্সিপাল রয়েছে, কর্মসিদ্ধান্ত রয়েছে। তো একটা বাঘকে খেলে, একটা বাঘ একটা হরিণকে খেলে তাদের কর্ম হবে না। হ্যাঁ, তারা ইনিশিয়াল স্টেজে রয়েছে, তাদের প্রাণীকুলের মধ্যে কর্মসিদ্ধান্ত কাজ করে না। কর্মসিদ্ধান্ত, কর্মের খাতা শুরু হয় প্রথম মনুষ্য জন্ম থেকে। তো আমরা যখন এর আগে ছিলাম, এর আগে আমরা প্রাণীকুলেই ছিলাম, প্রাণীকুলের এর আগে আমরা মনুষ্য জন্মে আসার আগে, এর আগে কিন্তু আমরা প্রাণীকুলে ছিলাম, প্রাণীকুলের আগে ছিলাম আমরা উদ্ভিদ জগতে, তার আগেও খনিজ জগতে। তো এই যে মিনারেল কিংডম, প্ল্যান্ট কিংডম এবং অ্যানিম্যাল কিংডম, তাদের মধ্যে কোনো কর্মা নেই। মনুষ্য জন্ম প্রথম যখন শুরু হয় তখন থেকে আমাদের কর্মের খাতা খুলে। তো এই জন্য প্ল্যান্ট কিংডম হচ্ছে সাপোর্টিভ সিস্টেম। প্ল্যান্ট কিংডম, অ্যানিম্যাল কিংডম এবং হিউম্যান কিংডমকে সাপোর্ট করে। তো এই জন্য আমরা যদি কোনো অ্যানিমেলকে খাই বা কোনো পশু পাখিদের খাই, তাদের হার্ম করি, তাহলে এটা আমাদের কর্মসৃষ্ট এবং আমাদের ভোগ করতে হয় সেটা। লিটারেলি যারা পাস্ট লাইফ করে, রিগ্রেশন করে, তারা দেখতে পায় ওই প্রাণীটাকে হত্যা করেছে, এই কনসিকুয়েন্সেস, তার জন্য এই রোগ এসেছে তারা। এবং আমাদের যারা ধ্যান করে তাদেরও তো দেখতেই পায় এত এত বড় রোগগুলো হঠাৎ করে তার মধ্যে চলে আসলো। কেন চলে আসলো? দেখে এই কর্ম করেছে, এই বর্বরমি করেছে, হত্যা করেছে, এতদিন প্রাণী খেয়েছে, তার সামনে এই গরু, ছাগল, ভেড়া, মহিষ, মুরগি, সেই সোলগুলা এসে বসে থাকে। তারা চিৎকার করে, সোলগুলা বসে, এরকম অনেক রোগী পেশেন্টরা শুনতে পায় বেড রিডেন অবস্থায়। কেউ ছাড়বে না, আপনার কর্ম আপনাকেই ভোগ করতে হবে, অন্য কেউ ভোগ করবে না। তো বিচার বুদ্ধি বিবেচনা করেই ননভেজ খাবেন। আপনার বাবা বলছে ননভেজ খেলান বাবু, নাহলে শরীর দুর্বল হয়ে যাবে, ডাক্তার বলেছে ডিম খেতে হবে, এটা খেতে হবে, না হলে প্রোটিন হবে না, তাদের কথা খেলেন। তারা কিন্তু, ডাক্তার কিন্তু আর আপনার রোগটা ভুগবে না, আপনাকেই ভুগতে হবে। আপনার বাবা ভুগবে না, আপনার মা আদর করে খাওয়াচ্ছে, আপনি গান এসেছে তবু খেলেন। হ্যাঁ, কারণ এর আগে এই ধরনের কথা বলার লোকই ছিল না, সমাজ এত অন্ধকারে ছিল। এখন আমাদের মতো ব্যক্তিরা বলছে, প্রকাশ্যে বলছে। তার এই নলেজটুকু আপনার মধ্যে পৌঁছানোর পরেও যদি আপনি খান, পিওর কর্ম হবে, এটা ভোগ করতেই হবে। যদি আপনি অজ্ঞানতায় থাকেন, কিছুই জানেন না, তখন খান, তাহলে কিছু হলেও, কারণ আপনি তখন পশু চেতনায় আছেন, কিছু হলেও মুকুব হয়। কিন্তু যখন জেনে আপনি খাচ্ছেন এটা পাপ, সবাই জানে পাপ, তা সত্ত্বেও খাচ্ছে, তার জন্য ক্যান্সার, এটা কি বলে, আইসিইউতে ভর্তি থেকে কেমো নিতে নিতে তিলে তিলে মারা যায়, কুকুরের মতো জীবন হয়ে মারা যায়, প্যারালাইসিস হয়, এই হয়ে ভোগ করতে করতে, কিডনি ডায়ালিসিস করতে করতে, সবগুলো এগুলা ননভেজ থেকে আসে। কর্ম, পিওর কর্ম এগুলা। যত বড়ই আপনি টাকা ধন সম্পত্তির মালিক হন, কোনো আলগা শরীর কিডনি লাগিয়ে এই লাগিয়ে বাঁচতে পারবেন না। সকল টাকা আপনার শেষ হয়ে যাবে মিনিটেই। 10 তলা বিল্ডিং এ আপনার ট্রিটমেন্ট চলবে, তারপর সিধা শ্মশান ঘাট। 6 নম্বর পয়েন্ট হচ্ছে ননভেজ খাওয়ার ফলে সমাজে ক্রাইম রেট অনেক বেড়ে যায় এবং সমাজের অর্থনীতিও দুর্বল হয়ে যায়। তো এটা খুব আরো সেটেল পয়েন্ট। আপনি ভাবছেন আমার বাড়ির আশেপাশে পোলাপাইন, তারা কেন এত নেশা করছে, কেন এত ড্রাগসের ট্যাবলেট, ইয়াবার ট্যাবলেট, এই ট্যাবলেট, সিরিজ, ইনজেকশন, এগুলো কেন নিচ্ছে, ড্রাগস কেন নিচ্ছে, কেন এত এত মদের দোকান খুলছে, কেন পুলিশের এত ক্রাইম ব্রাঞ্চ ডিপার্টমেন্ট, আমাদের এখন নতুন ক্রাইম ব্রাঞ্চ ডিপার্টমেন্ট খুলতে হয়েছে, কেন এত সাইবার ক্রাইম হচ্ছে, কেন এত এখন সাইবার ক্রাইম বেড়ে গেছে, কেন এত চুরি, বাটপারি, ডিজিটাল চুরি, হ্যাঁ, খুন, মার্ডার, রেপ, নানা ধরনের নেশা, আসক্তি, বর্বরতা, কেন এগুলো এত হচ্ছে? এগুলো যত বাড়ছে তত হাসপাতালও খুলতে হচ্ছে, এদের পাগলদের ট্রিটমেন্ট করতে হবে। সকল নেশা ফেশা করে, খুন, মার্ডার, রেপ করে আসবে, তাদের ট্রিটমেন্ট করতে হবে। তাদের দেখার জন্য পুলিশ চাই, পুলিশ নিয়োগ করা হচ্ছে। তো অর্থনীতি তো ডুবছে সরকারের। একটা ক্রাইম ব্রাঞ্চ, নতুন ডিপার্টমেন্ট খোলা, জায়গা জায়গা ডিস্ট্রিক্টে, কত খরচ। তো প্রশ্ন, কেউ মাথার মধ্যে কেউ প্রশ্নটা আসছে না, মানুষ কেন ক্রাইম করছে? তারপর না ক্রাইম ব্রাঞ্চ খোলা দরকার যদি ক্রাইম করে। মানুষ কেন ড্রাগস খাচ্ছে? আমরা নেতা মন্ত্রীদের দোষ দিচ্ছি। যেখানে ডিমান্ড আছে সেখানে সাপ্লাই হবে।
যেখানে ডিমান্ড আছে সেখানে সাপ্লাই হবে। নেতা মন্ত্রীর দোষ দিয়ে লাভ নেই। আপনিও নেতা মন্ত্রী থাকলে আপনিও এইসব ২ নম্বরী কাজ করতেন। তো সমাজের সকলের দোষ এটা। এর উৎস কোথায়? কেন মানুষ নেশার প্রতি আসক্ত হচ্ছে? কেন মানুষ অন্যের স্ত্রীর প্রতি ব্যভিচার করতে, রেপ রেপ করতে, খুন মার্ডার করতে, নেশা করতে? কারণ তাদের মনটা তাদের নিয়ন্ত্রণে নেই। তাদের মনটা তামসিক, মনটা নেগেটিভ এনার্জির দ্বারা কন্ট্রোল হচ্ছে। সে পুরাই নেগেটিভ এনার্জির দ্বারা নিয়ন্ত্রিত। তার দ্বারা ভায়োলেন্স হচ্ছে, তার দ্বারা সমাজে কেওস সৃষ্টি করছে। কে করছে? ডার্ক ফোর্সরা। কেন করতে পারছে? আপনি ডার্ক ফোর্সকে খাবার দিচ্ছেন। কি খাবার দিচ্ছেন? আপনি যে নিজে খাচ্ছেন আপনার জিহ্বার স্বাদের জন্য, এই যে মাছ মাংস আর মদ, এটাই তাদের মেইন এনার্জি সোর্স। এটার ঊর্জাটা তারা পায়, তারা আপনাকে কন্ট্রোল করছে। আপনি বন্ধ করে দিন, আপনার বাড়িতে থেকে তারা নিজেরাই পালিয়ে যাবে। আপনার বাড়িতে কোনো পূজা পাঠ ছাতা ভজন কীর্তন কোনো কিছুর প্রয়োজন নেই। এটা বন্ধ করে দিন, তারা এমনি ছুটে চলে যাবে। মেইন হচ্ছে ননভেজ খাবার খাওয়া, এটাই হচ্ছে হিংসা। স্পিরিচুয়ালিটি মানেই হচ্ছে অহিংসা। স্পিরিচুয়ালিটি মানেই হচ্ছে শাকাহারী হওয়া। শাকাহারী হওয়া এবং স্পিরিচুয়াল হওয়া দুইটা ডিফারেন্ট নয়, সদৃশ্য ব্যাপার, একই মুদ্রার দুই পিঠ। তো দেখুন অবস্থা, এত এত পুলিশ নিয়োগ করতে হচ্ছে, এত কোর্টের মধ্যে এত জাজ কোর্ট খুলতে হচ্ছে। এগুলি নামমাত্র চলবে ডকুমেন্টেশনের জন্য, আসবে ভবিষ্যতে। ডকুমেন্টেশনের জন্য কেবলমাত্র পুলিশ, থানা, কোর্ট এগুলা থাকবে। বিশেষ ইমার্জেন্সি কেসে মানুষ হসপিটালে যাবে, এগুলি কমে যাবে। ডাক্তার, হসপিটাল, কোর্ট, পুলিশ কমে যাবে। অহিংসা পথে চলে আসলে এগুলি কি প্রয়োজন? কে ক্রাইম করবে? কে রোগে ভুগবে? কেন কেউ সৃষ্টি হবে? পৃথিবী সম্পূর্ণ স্বর্গে পরিণত হবে, যে মেইন গুড়ার বিষয় সেটা কেউ বলে না। পুলিশের ক্রাইম ব্রাঞ্চ খুলে রাখবে, হসপিটাল বাড়াতে হবে, ডেভেলপমেন্ট করতে হবে, নেশা মুক্তি কেন্দ্র খুলতে হবে। কেনই বা এত কিছুর প্রয়োজন? যে মেইন গুড়ার বিষয় সেটা দেখার চোখ নেই। চোখ নেই আপনার। আপনার নাও থাকতে পারে, সমাজের বুদ্ধিজীবী মানুষদের আছে। এই বুদ্ধিজীবী মানুষদের পর্যন্ত কন্ট্রোল করছে ডার্ক ফোর্স। বড় বড় নেতা, মন্ত্রী, মিনিস্টার, ধর্মগুরু, যাদের আপনি পা ধুয়ে জল খাচ্ছেন, হুজুর জল দেন, তাকে পর্যন্ত কন্ট্রোল করছে ডার্ক ফোর্স। আপনি সাদা বস্ত্র দেখে ভালো লাগবে গুরুদেব, তাকেও ডার্ক ফোর্স কন্ট্রোল করছে। ধর্মগুরু থেকে শুরু করে নেতা, মন্ত্রী, ফিল্ম অ্যাক্ট্রেস সবকিছু কন্ট্রোল করে। এই যে আপনি নানা সেক্সুয়াল অ্যাট্রাক্টেড হচ্ছে নানা কিছু দেখে, নানা টিভি সিরিয়াল, এই ফিল্মগুলা, এগুলার ডাইরেক্টর কে কন্ট্রোল করছে? ডাইরেক্টর স্ক্রিপ্ট লিখছে, সেরকম ভাবে আর্টিস্টরা মুভি তৈরি করছে, এগুলো আপনারা মন দিয়ে দেখছেন, একটা ছোট শিশুও দেখছে। এগুলির থেকে নেগেটিভ এনার্জি। নিউজ মিডিয়া পজিটিভ সমাচার করবে না, করলে তার নিউজ কেউ দেখবে না। ডিমান্ড, বিষয়টা হচ্ছে ইকোনমিক্স, ডিমান্ড এন্ড সাপ্লাই। তাকে নিউজ মিডিয়ামের দোষ নেই। সমাজ চাইছে, যদি সমাজ না বলে আমি আজকে থেকে নেগেটিভ নিউজ দেখবই না, নেগেটিভ হলে না আমি দেখতাম, নেগেটিভ দেখবই না, তখন সে নেগেটিভ ছেড়ে দেবে, পজিটিভে চলে আসবে। মিডিয়া প্ল্যাটফর্ম, তার কি দোষ? মানুষ চাইছে চারিদিকে, মানুষকে একটা ভালো কথা, যে ধরুন আমার ভিডিওটাই তো একটা লাইক দিবে এরকম মানসিকতা নেই, শেয়ার করবে এরকম মানসিকতা নেই। তার গুরুর শিষ্য হলেই আমার ভিডিও, একই গুরুর শিষ্য হলে আমার ভিডিও লাইক করবে, শেয়ার করবে, এরকম নিম্ন বৃত্তির মানসিকতা চারিদিকে আমি দেখতে পাই। নিম্ন বৃত্তি। পরে থাকবে সাদা পোশাক, পরে থাকবে গেরুয়া পোশাক। অনেক বড় বড় আশ্রমে আচার্য, অনেক কিছু দেখে এসেছি দুনিয়াতে, অনেক জায়গার, অনেক অর্গানাইজেশনের। কি বলবো, এগুলো বিয়ন্ডে হচ্ছে পিরামিড স্পিরিচুয়াল সোসাইটির মাস্টাররা, আপনার কল্পনার বাইরে। আমাদের প্রিন্সিপালকে আমাদের সাথে যুক্ত হয়ে নিজে প্র্যাকটিস করে দেখুন। আমরা সবাইকে আত্মনির্ভরশীল বানাই, কাউকে চেলা বানাই না। চারিদিকে দেখুন, আমিও দুনিয়া দেখে বেজে এসেছি, চারিদিকে টাকার খেলা চলে। আমাদের এখানে এগুলি নেই। কোথায় যাবেন যান, বিভিন্ন সদ্গুরুরা বসে এসেছে, এখানে বসলে এত টাকা, এত টাকার টিকিট, আরেকটু সামনে বসলে
50,000, আরেকটু সামনে বসতে চাইলে 80,000, আরেকটু সামনে 1 লাখ টাকা করে টিকিট। আধ্যাত্মিকতা নিয়েও নানা ধরনের ব্যবসা চলছে। তারপর অষ্টম পয়েন্ট হচ্ছে, ননভেজ খাবার খেলে আমরা আমাদের স্পিরিচুয়াল প্রোগ্রেস করতে পারি না। আধ্যাত্মিকতায় প্রবেশ করার প্রথম চরণ হচ্ছে শাকাহারী হওয়া। শাকাহারী না হলে আমাদের যে বডিটা, সেটা রেডি হয় না আমাদের স্পিরিচুয়াল জার্নি করার। ইমপিউর ফুড গ্রহণ করার ফলে আমাদের যে অ্যাস্ট্রাল বডিটা তৈরি হয়, এনার্জি বডিটা, সেটাও ইমপিউর থেকে যায়। তার জন্য সেটা অ্যাস্ট্রাল ট্রাভেল করার জন্য বা যে সাইকিক এবিলিটি গুলা, থার্ড আই, এগুলোর জন্য প্রিপেয়ার হয় না। সেগুলি আমাদের ডেভেলপ করতে হলে সাইকিক এবিলিটি, এক্সট্রা সেন্সরি পারসেপশন, হ্যাঁ, ঠাকুরের দর্শন পাওয়া, ডিভাইনের সাথে কানেক্ট করা, ডিভাইন মেসেজ গ্রহণ করা, সেগুলোর জন্য ফার্স্ট অফ অল আমাদের বডিটা সংবেদনশীল, এবং আমাদের যে ভেহিকেলটা, এটার মধ্যেই তো ড্রাইভার অর্থাৎ আমাদের সোল রয়েছে। সোল বাইরেই রয়েছে, মানে আমাদের অ্যাস্ট্রাল বডি রয়েছে। তো সেটা ট্রাভেল করার জন্য, সেই ডিভাইনের সাথে কানেক্ট হওয়ার জন্য আমাদের স্পিরিচুয়াল বডিটাও পিওর করতে হবে। তার জন্য আমাদের ফিজিক্যাল বডিটাতে পিওর ফুড ইনটেক করতে হবে, শুদ্ধ সাত্বিক আহার। তো আমরা বাঙালিদের কথা তো বলেই লাভ নেই। তো কি খাবো না খাবো এটা খুব ম্যাটার করে। হ্যাঁ, আমাদের আধ্যাত্মিক যাত্রাটাই ডিপেন্ড করে খাবারের উপর। কেউ কেউ সপ্তাহে একদিন লোক দেখিয়ে খেয়ে নেয়, যে আমি তো সপ্তাহে একদিন জয়গুরুর লোক, এই লোক সেই লোক, সে তার মঙ্গলবারে, সে তার বৃহস্পতিবারে, কেউ শুক্রবারে খেয়ে নিচ্ছে, আর ঠাকুরের মালা জপ করছে, ভজন কীর্তন করছে। এগুলি দূর দূর পর্যন্ত এগুলির সাথে ঈশ্বরের বা ঠাকুরের আধ্যাত্মিকতার কোনো সম্পর্ক নেই। সে তার রিচুয়ালস, কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তো এগুলি চলছে সমাজে, পূজা পাঠ, ভজন কীর্তন, নাচানাচি, নানা কিছু চলছে। তো আমরা যদি ইন রিয়েলিটি ঈশ্বরের জগতে প্রবেশ করতে চাই, জেসাস খ্রিস্ট এই কথাই বলেছেন, ঈশ্বরের জগতে প্রবেশ করার জন্য প্রথমে আমাদের মনটাকে শিশুর মতো পবিত্র কোমল করতে হবে, তাহলেই আমরা প্রবেশ করতে পারব। সকল গুরুর পথ হচ্ছে অহিংসার পথ, প্রেম ভালোবাসার পথ, এটাই হচ্ছে সকল ধর্মের মূল নীতি। আমরা যদি কাউকে মারি, কাটি, রক্ত খুন খাই, তাহলে কিভাবে আমরা একজন আধ্যাত্মিক ব্যক্তি হলাম? আমাদের মধ্যে যদি প্রেম, করুণা, ভালোবাসাই না থাকে সকল জীবের প্রতি, আমরা রক্ষক না হয়ে উল্টা ভক্ষক হয়ে গেলাম। আমরা আমাদের নিজেদের ভাই বন্ধুকেই কেটে খাচ্ছি। কিভাবে? আমরাও কোনো সময় এক সময় পশু পাখি সেই জুনিতে ছিলাম, এবং আমরা অনেকবার জন্ম নিতে নিতে, নানা পশু পাখি নানা রূপে জন্ম নিতে নিতে আমাদের চেতনা বিকশিত হওয়ার ফলে, আমাদের চেতনা কনসিয়াস লেভেল হাই হওয়ার ফলে আমরা মনুষ্য জগতে এসেছি, এবং মনুষ্য জগতে এসেও অসংখ্যবার জন্ম নিতে 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 এই স্তরে পৌঁছেছি। তো আমরা যদি আমাদের যারা ইয়ঙ্গার ব্রাদার সিস্টার, তাদের হত্যা করে দেই, তাদের ইভলিউশনে বাধা দেই, এটা প্রকৃতির নীতির বিরুদ্ধে। তাদের ইভলভ হতে আমরা দিচ্ছি না। তো সেটা কর্মবন্ধনে আসে, আমাদেরকে ভোগ করতে হয়, এবং নিজেদের স্পিরিচুয়াল জার্নিও থেমে যায়, এবং সেটার কনসিকুয়েন্সেস আমাদের ভোগ করতে হয়। তো আধ্যাত্মিক পথে চলতে গেলেও সর্বপ্রথম আমাদের শাকাহারী হতে হবে। নিজেকে যদি আপনি একজন ধার্মিক ব্যক্তি ভাবেন, তাহলেও সর্বপ্রথম আপনাকে শাকাহারী হতে হবে, না হলে আপনি মনুষ্য হিসাবে আপনার পরিচয় দেওয়ার অধিকার নেই, আপনি একজন রাক্ষস। তারপর 9 নম্বর যে পয়েন্টটা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের যে হিউম্যান বডি স্ট্রাকচার, সেটা কিন্তু আমিষ খাবারের জন্য অনুকূল নয়, তার জন্য তৈরি হয়নি। আমরা পুরো সিস্টেম আমাদের হচ্ছে শাকাহারী সিস্টেম। আমাদের ডাইজেশন সিস্টেম বলুন, যেটাই বলুন, সবকিছু শাকাহারের মতো তৈরি হয়েছে, এবং আমাদের পূর্বপুরুষরা অ্যাকচুয়ালি শাকাহারী ছিল, আমাদের অ্যানসিস্টররা। তা আমাদের বর্তমানে বিবর্তনের সময় নানা যুগ পের হয়ে এসেছে, এবং এটা আমাদের জায়গা ভেদে, যেরকম এরকম কিছু জায়গা ছিল যেখানে কোনো ধরনের খাদ্যশস্য তৈরি হচ্ছে না,
কোনো একটা অকাল এসেছে, তখন ওই সময়ে নদীর মাছ খেতে হয়েছে বা পশু পাখিদের হত্যা করে খেতে হয়েছে। ওই সময় একটা ছিল, তখন কোনো উৎপাদন হয়নি, কিছু হয়নি, বা আমরা আদিম মানব ছিলাম এক সময়, তখনও আমরা নিজেদের সার্ভাইভাল করার জন্য আমরা নানা পশু পাখিদের হত্যা করে, তখন আমাদেরকে হিংস্র হতে হবে। আমরা জঙ্গলে থাকতাম, নিজেদের প্রোটেকশন করতে গেলে আমাদের হিংস্র শক্তি ভাব চাই, আমরা যুদ্ধ করে টিকে থাকতে হবে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য, বাঘ সিংহের সাথে যুদ্ধ করতে হবে। ওই সময় আমরা নানা প্রাণী হত্যা করে কাঁচা মাংস খেতাম, তখন আমরা কৃষিকাজও জানতাম না। এখন তো এরকম পরিস্থিতি নেই যে আমাদের আশেপাশে খাদ্যশস্যের কোনো অভাব রয়েছে, আমরা এতটা অনেকটাই ডেভেলপড হয়ে গেছি। হ্যাঁ, তো এই সবকিছু বিবর্তন সত্ত্বেও আমরা যদি আদম মানব প্রিভিলেটিভ হিউম্যানের মতো কাজ করি, তাহলে আমরা আমাদের চেতনা সেই স্তরেই থেকে যাবে, আমরা স্পিরিচুয়াল প্রগ্রেস করতেই পারবো না। একবার আপনার বডি স্ট্রাকচারটা দেখুন, আপনার কি বড় বড় নাখুন রয়েছে, বড় বড় নখ রয়েছে যেটা দিয়ে আপনার শিকার করতে হবে, আপনার কি ক্যানাইল টিথ রয়েছে যেটা বাঘ সিংহ এরকম অ্যানিমেলদের থাকে, যারা মাংসাশী প্রাণী, তাদের মতো দাঁত নেই আপনার, তাদের মতো নখ নেই আপনার। তারপর হচ্ছে আপনার ইন্টেস্টাইন সিস্টেম, হ্যাঁ, আমাদের যে একটা লার্জ ইন্টেস্টাইন প্রায় 23 ফুট লম্বা, সেটার মধ্যে খাবার যদি আপনি যে আমিষ খাবার খাচ্ছেন সেটা যদি খান, সেটা অংশ কণা আটকে থাকবে, সেটা সহজে ডাইজেস্ট হয়ে বের হবে না। অ্যানিমালদের 4-5 ফুট লম্বা ইন্টেস্টাইন, আপনারটা হচ্ছে আরো বিশাল বড়, 23 ফুট 25 ফুট এরকম থাকে হিউম্যানদের। তো সেখানে আপনার খাদ্যের মাংসের কণা, নানা কিছু কণা আটকে থাকে, এবং সেগুলি দীর্ঘকাল সময় 6 মাস থাকতে পারে, এগুলো পচে, তার থেকে টক্সিন রিলিজ হয়, নানা কিছু হয়, ডাইজেশনের প্রবলেম হয় যে, এবং এগুলি হজম করার জন্য এই যে আমিষ খাবার খেলে হেভি ফুডটা হজম করার জন্য কিন্তু আপনার অত্যাধিক পরিমাণে হাইড্রোক্লোরিক অ্যাসিড নানা কিছু রিলিজ করে, যেটা অ্যানিমালদের মধ্যে হয়, এবং তাদের ইন্টেস্টাইন ছোট থাকায় সহজে সেটা বের হয়ে যায়। আপনার তো লার্জ ইন্টেস্টাইন, এরকম কোনো এত পরিমাণে হাইড্রোক্লোরিক অ্যাসিডও আপনার বডি তৈরি করেন ইন জেনারেল। তো সম্পূর্ণই আপনার সিস্টেমের এগেইনস্টে আপনার ভোগ করতে চাইছেন, জিহ্বার স্বাদের জন্য খেয়ে ফেলছেন, ভোগ যেটার ফলস্বরূপ আপনার শরীরে নানা টক্সিন তৈরি হয়, নানা ধরনের আনওয়ান্টেড হরমোন তৈরি হয়, ব্যথা বেদনা, বমি, এগুলি করে হাসপাতালে আসে। আমার দেখা, আমার মিসেস ডাক্তার, এত এত পেশেন্ট আসে, এর মধ্যে অধিকাংশই এই আবার লোভ লালসার কারণে, কোনো একটা অনুষ্ঠান গেল, পূজা গেল, খেতে হবে, দশমী গেল, খেতে হবে, মানে কি বলবো আর, খেয়ে খেয়ে অসুস্থ হয়ে আসে। মানে পরিমাণের অত্যাধিক খেলে সেটার ভোগ করতে হয়। বলা হয়ে থাকে পরিমাণের অধিক খেলে কষ্টটা আপনাকেই ভোগ করতে হয়। খাওয়াটাও খুব সাইন্টিফিক্যালি, এবং এনার্জি সায়েন্স রয়েছে খাওয়ার পিছনে, সেগুলি অন্য ভিডিওতে বলা আছে। খুব পরিমাণ মতো প্রয়োজন অনুসারে সবাই খাদ্য গ্রহণ করবেন, শুদ্ধ সাত্ত্বিক আহার গ্রহণ করবেন, অন্যথায় কষ্টটা আপনিই ভোগ করবেন। আর মা বাবারও সাবধান থাকবেন, আদর করে শুধু ছেলেদের মেয়েদের খাওয়ালেন, এই খাও সেই খাও, ফাস্টফুড খাও, এটা খাও, কষ্ট পাবে সন্তানরা, বিষ দিচ্ছেন, বিষ বিষ খাওয়াচ্ছেন আদর করে করে, আর হাসপাতালে নিয়ে টাকা শ্রাদ্ধ করে আসছেন, তারপর সময়ে অসময়ে সন্তানের বিয়োগ হচ্ছে। আর সর্বশেষ যেটা বিষয়, 10 নম্বর পয়েন্ট, আমরা শাকাহারী হওয়ার মাধ্যমে এই সম্পূর্ণ পৃথিবীটাকে স্বর্গ বানাতে পারি, নরক থেকে স্বর্গ বানাতে পারি, এবং এটা আমরাই বানাতে পারি আমাদের চেতনার বিকাশের মাধ্যমে। আমাদের নিজের সুস্বাস্থ্যের জন্য, হেলথের জন্য আমাদের অবশ্যই শাকাহারী হওয়া দরকার। আমরা যদি নিজেকে নিরোগী রাখতে চাই, সুস্বাস্থ্যে থাকতে চাই, এবং শান্তিতে থাকতে চাই, পিসফুল থাকতে চাই, কোনো প্রকার যুদ্ধ না, হিংসা না, শান্তিতে সবাই মিলে এক হয়ে থাকতে চাই, তাহলে আমাদের একটাই কর্তব্য, সর্বপ্রথম শাকাহারী হওয়া। শাকাহারী হলে আমরা একজন প্রকৃত মানুষে পরিণত হই। তারপর আমরা
ধ্যান করার মাধ্যমে আমরা আমাদের নিজেদের চেতনাকে আরো উপরের স্তরে নিয়ে গিয়ে আমরা একজন বুদ্ধ হতে পারি, এনলাইটেন্ড পুরুষ হতে পারি, আমরা পরমাত্মা হতে পারি, নর থেকে নারায়ণ হতে পারি। প্রথমে আমাদেরকে একজন মানুষ হতে হবে। তার প্রথম বেসিক ক্রাইটেরিয়া হচ্ছে সাকারি হওয়া। তারপর মানুষ থেকে দেবত্ব যেতে হলে আমাদের ধ্যান করতে হবে। এই দুইটাই চরণ, একটা সাকারি হওয়া আর একটা হচ্ছে ধ্যান করা, নর থেকে নারায়ণের যাত্রা। তো সকলের কাছে আমার বিনম্র অনুরোধ, আপনারা সবাই আজ থেকেই সাকারি হন। আপনার জীবনের সুখ শান্তি সমৃদ্ধিকে আপনি নিজেই পছন্দ করে নিয়ে আসুন এবং সকলের মাঝেই জাগরুকতা ছড়িয়ে দিন। সকলে এই শাকাহারী লীতে যুক্ত হন, এই দিব্য আন্দোলনে অংশগ্রহণ করুন। সকলের মাঝে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সত্যের প্রচারে এগিয়ে আসুন। সবাই অংশগ্রহণ করুন এই রিলিতে। আমাদের নাম্বার দেওয়া আছে, এটায় যোগাযোগ করুন, হোয়াটসঅ্যাপ করুন। সকলের মাঝে প্রেম ভালোবাসা করুণা ছড়িয়ে দিন। আপনারা অবশ্যই এই রিলিতে অংশগ্রহণ করুন এবং আপনার এই শাকাহারী লীগে সাপোর্ট করার জন্য এবং সাফল্যমণ্ডিত করার জন্য আপনারা আপনাদের সাধ্য অনুসারে দান করতে পারেন। দান করার জন্য আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলস এবং অনলাইন স্ক্যানার এগুলো আমাদের ভিডিও শেষে দেওয়া হয়েছে। আপনারা দেখে নিজেদের সাধ্য মতো এই মহাপুণ্য রিলি সংগঠিত হওয়ার জন্য দান করে এক বিশেষ সুযোগ নিতে পারেন। এটাও বিশাল বড় পুণ্যের কাজ, ডিভাইন ওয়ার্ক। যারা অংশগ্রহণ করতে পারছেন না কিন্তু দান করতে পারবেন, আর্থিক সামর্থ্য রয়েছে, আপনারা অবশ্যই দান করে সাপোর্ট করবেন।